আসসালামু আলাইকুম বন্ধুরা, সাদাকeyb চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক ভালো রেখেছেন। আজকে আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটি হলো পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা। অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ে আমরা যদি কানেকশান দিই, ভোল্টেজ দিই, তাহলে দেখা যায় এদিকে প্রায় 3 গুণ ভোল্টেজ বৃদ্ধি পাচ্ছে। সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। এটা আশা করি নতুনদের জন্য অনেক অনেক উপকার হবে এই ভিডিওটি। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অর্থাৎ এই সার্কিটটিতে সমস্যা হলো, যখন আমি সিরিজে যখন লাইন দিচ্ছি এখানে 50 ভোল্টের মতো শো করে, কিন্তু আউটপুটে প্রায় 160 ভোল্টের মতো শো করে, প্রায় 3 গুণের উপরে ভোল্টেজটা বৃদ্ধি পাচ্ছে। এইভাবে গ্রাহক আমার কাছে নিয়ে এসেছে। এইভাবে আমি চেক করে দেখলাম যে এরকম ভোল্টেজ সিরিজে দেওয়ার পরে সিরিজের বাল্বটা পুরোপুরি জ্বলে যায়, এবং এখানে ভোল্টেজ চেক করলে দেখা যায় এদিকে আউটপুটে ভোল্টেজটা অত্যাধিক বেশি। এখন এই সমস্যাটা কেন হয়ে থাকে, এটা একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। যেহেতু এই ধরনের সমস্যা যদি আপনাদের কাছে আসে, তাহলে যদি আপনারা সরাসরি লাইনটি কোনো সিরিজ ছাড়া সরাসরি আপনারা লাইন ইন করেন, এখানে যদি 250 ভোল্ট শো করে, তাহলে আউটপুটে যদি 3 গুণ ভোল্টেজের মতো শো করে, তাহলে 450 ভোল্ট এখানে শো করবে। শো করলে এইদিকে সার্কিটটি সম্পূর্ণটা জ্বলে যাবে। এটারও যে কী অবস্থা আমি এখনও পুরোপুরি জানি না, শুধু আমি এখানে চেক করলাম সিরিজে বাতিটি অত্যাধিক জ্বলে গেছে। সেটা অবশ্য একটি অভিজ্ঞতার ব্যাপার। আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে সেটা বুঝতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। সেজন্য সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। অর্থাৎ ভোল্টেজ কেন বৃদ্ধি পায় এটা আমরা প্রথমে আগে জানতে হবে। ভোল্টেজটা বৃদ্ধি পায় সাধারণত এই কারণেই, এখানে দেখুন একটি অপ-টু কাপলার আছে, এই যে দেখতে পাচ্ছেন একটি অপ-টু কাপলার, এই যে দেখা যাচ্ছে 4 পিনের একটি অপ-টু কাপলার। এটাকে লাইট সেন্সরও বলা হয়। অর্থাৎ এটা লাইট সেন্সর। এটা যদি নষ্ট থাকে, অর্থাৎ অপ-টু কাপলার যদি নষ্ট থাকে, অথবা এর আশপাশে যে পার্টসগুলি আছে, এখানে যে দেখুন অপ-টু কাপলারের সাহায্যকারী এখানে একটি ট্রানজিস্টর আছে, এখানে একটি ট্রানজিস্টর আছে, এবং এখানে একটি জেনারেটর আছে, এবং কিছু রেজিস্টারও এখানে আছে। এইগুলিতে সমস্যা হলে সাধারণত অপ-টু কাপলার সহ এই যে কোনো কম্পোনেন্টের সমস্যা হলে এরকম সমস্যা হয়। এটা সাধারণত কিভাবে হয়, এখানে 110 ভোল্ট, 10 ভোল্ট এখানে, 28 ভোল্ট এখানে, এবং 11 ভোল্ট এখানে, 15 ভোল্ট এখানে। 15 ভোল্ট যেটা সেটা সাউন্ড সেকশানে যায়, 11 ভোল্টটা সেটা যায় এখানে জঙ্গল আইসিতে, এবং বিভিন্ন জায়গায় এখানে 3 ভোল্ট 5 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়। এই 11 ভোল্ট থেকে ট্রানজিস্টারের মাধ্যমে অথবা রেগুলেটর আইসি, অর্থাৎ 78 3 78 5 এই ধরনের আইসির মাধ্যমে এখানে এই ভোল্টেজটা সাপ্লাই দেওয়া হয়, এবং 110 ভোল্ট এখানে সরাসরি ফ্লাইব্যাগে যায়। 110 ভোল্ট কোনো রেগুলেট করা হয় না, তার কারণে 110 ভোল্ট ফ্লাইব্যাগে যাওয়ার কারণে এইদিকে অনেক কম্পোনেন্ট নষ্ট হয়ে যায়। এবং এখানে যে 15 ভোল্ট, এখানে 15 ভোল্ট সরাসরি সাউন্ড সেকশানে আসে। এখানে যদি ভোল্টেজ বৃদ্ধি পাওয়া যায়, যেহেতু 110 ভোল্টের জায়গা যেহেতু এখানে দেখাচ্ছে, অর্থাৎ 50 ভোল্ট এখানে ইন করানোর পরে এখানে 3 গুণ ভোল্টেজ দেখাচ্ছে, অর্থাৎ এখানে দেখাচ্ছে 160 ভোল্টের মতো। তাহলে এখানে যেহেতু 15 ভোল্ট দেখানোর কথা, এখানে দেখাবে 45 ভোল্ট। তাহলে সাউন্ড সেকশানেও সমস্যা হতে পারে, অর্থাৎ আউটপুটে সকল সেকশানেই সমস্যা হতে পারে। অর্থাৎ আপনাদেরকে এই সার্কিটটি সমস্তটাই আমি মেরামত করে আপনাদেরকে দেখাবো, যে এখানে ভোল্টেজ বেড়ে গেলে আপনারা কিভাবে সেটা মেরামত করবেন, সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। এখন আমি লাইনটা আপনাদের সামনে আমি প্লাগ ইন করে দেখাচ্ছি, অর্থাৎ লাইনটা সরাসরি আমি সিরিজে সংযোগ করে আপনাদেরকে দেখাবো এখানে কী সমস্যার জন্য এটা হয়েছে। আমি সিরিজে লাইনটি সংযোগ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমার মিটারের কাটার দিকে লক্ষ্য করুন, এবং সিরিজ বাতিটিও জ্বলে যায় সেটাও দেখবেন। দেখুন সিরিজে আমি লাইনটি দেওয়ার মাত্রই সিরিজ বাতিটি জ্বলে গেছে, এবং এখানে ভোল্টেজ শো করতেছে 48.5 ভোল্ট, 48 ভোল্টেজ কিছু উপরে। এখন আমি এটা যদি আউটপুটে ধরি দেখুন, তাহলে দেখাচ্ছে
আউটপুটে ধরে 250 ভোল্টের উপরে দেখাচ্ছে। আমি লাইনটি খুলে নিতেছি, নাহলে সার্কিটটি আরও ক্ষতিগ্রস্ত হবে। এই অবস্থায় সার্কিটটি আমার কাছে গ্রাহক এনেছে, এইভাবে এটাকে আমি লাইন দিয়ে চেক করেছি। এখানে কিসের জন্য এদিকে ভোল্টেজটা এত বৃদ্ধি পাচ্ছে, যে 3 গুণ 4 গুণের উপরেও এখানে বৃদ্ধি পাচ্ছে। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। মিটারের কাটার দিকে একটু আমার মিটারের ডিসপ্লের দিকে একটু লক্ষ্য রাখবেন। লাইনটি বেশিক্ষণ দিয়ে রাখা যাবে না। এখানে দেখুন এখানে দেখুন 47 ভোল্ট অর্থাৎ 48 ভোল্টের মতো এখানে শো করছে। এবং এখানে দেখুন 164 দেখিয়ে তারও হাই, তার মানে 1000 যদি রেঞ্জে সেট করি তাহলে এখানে দেখুন 201 ভোল্টের মতো এখানে দেখাচ্ছে, অর্থাৎ 47 ভোল্ট বাই 201 ভোল্ট। এখানে প্রায় 4 গুণের মতো ভোল্টেজ বৃদ্ধি পাচ্ছে। এটা কেন বৃদ্ধি পাচ্ছে? এখানে যেহেতু ভোল্টেজ এই যে 100 দেখুন এখানে যে 110 ভোল্ট থাকার কথা, এখানে এই 110 ভোল্ট একটা রেজিস্টার দিয়ে ট্রানজিস্টরটাকে ট্রিগার করতেছে। ট্রানজিস্টরটা ট্রিগার করার পরে অপটোকপলারে লাইট সেন্সর দিয়ে এই ট্রানজিস্টরের ভোল্টেজটা এখানে ভোল্টেজটাকে হাফ অ্যান্ড ডাউন করিয়ে এই ট্রানজিস্টরের বেস পিনে দিতেছে। এখানে দেখুন আরেকটি ট্রানজিস্টর আছে, এখানে রেগুলেট হয়ে অর্থাৎ যেটা রেগুলেট অর্থাৎ স্টেবিলাইজ হয়ে এখানে দিতেছে। দেওয়ার পরে এখানে যে ভোল্টেজটা আসে সেটার উপরেই বৃদ্ধি করে এখানে আউটপুট হচ্ছে। এটা পুরোপুরি যদি আপনাদেরকে আমি বুঝাই তাহলে অনেক প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা চলে যাবে। এটা ভিডিওর মাধ্যমে এতটা বোঝানো সম্ভব না। আশা করি আপনারা অনেকটা বুঝতে পারছেন। এখন আমি সেটা কিভাবে মেরামত করতে হয় সেটা আপনাদেরকে মেরামত করে আমি দেখাবো। এখন যেহেতু আপনারা জানেন এসএমডি রেজিস্টার ট্রানজিস্টরের বেলা অধিকাংশ শর্ট হয়ে যায়, যেহেতু এগুলি বড় রেজিস্টার বা কন্ডেন্সার ট্রানজিস্টর আছে, এগুলি সাধারণত শর্ট তুলনামূলক কম হয়। যার কারণে আমি একটি অ্যানালগ মাল্টিমিটার নিয়ে নিচ্ছি। এখানে দেখুন অ্যানালগ মিটারটি আমি এখানে রাখার পরে ওমস রেঞ্জে আমি রাখার পরে এখানে আমি বিভিন্ন কম্পোনেন্ট এখানে চেক করব। এখানে দেখুন প্রথমে যে ডায়োডটি আছে, যে জেনার ডায়োডটি, এটিকে আমরা চেক করব। এখানে দেখুন একদিকে উঠছে, অর্থাৎ এ নোট কেতুট একদিকে উঠতেছে আর কেতুট এ নোট উঠতেছে না। অর্থাৎ কেতুটে ধরার পরে দেখা যাচ্ছে পজিটিভ প্রান্তরা কেতুটে ধরার পরে দেখা যাচ্ছে কাটাটি শু করতেছে, কিন্তু যখন উল্টি এখানে ধরি তখন উঠতেছে না। তার মানে ডায়োডটি ভালো আছে মনে হইতেছে, বা ডায়োডটি 90% আশা করা যায় ভালো আছে। এখন আমি এই ট্রানজিস্টরটি মেপে দেখবো। ট্রানজিস্টর সাধারণত জানেন এই পাশেরটাই বেজ পিন। বেজে যেহেতু এটি একটি পিএনপি ট্রানজিস্টর, যার কারণে বেজ পিনে নেগেটিভ রডটিকে এখানে ধরার পরে এখানে আমি মিটার ধরবো। দেখুন কোনো শু করতেছে না, একটিতে শুধু শু করতেছে, তার মানে এই ট্রানজিস্টরটি নষ্ট থাকার সম্ভাবনা আছে। এখন আমি এই পারের যে ট্রানজিস্টরটা এটাকে চেক করব। এখানে জানুন এটা একটি এনপিএন ট্রানজিস্টর, যার কারণে পজিটিভ প্রান্তটা আমি এটার বেজ পিনে এখানে ধরার পরে এখানে দেখুন এখানে উঠতেছে, অর্থাৎ দেখুন এখানে মিটারের যে কাটাটি দেখতে পাচ্ছেন, মিটার স্কেলটাও অর্ধেক ছাড়িয়ে গেছে এবং এটাতেও অর্ধেক ছাড়িয়ে গেছে। এখন আমি একটু উল্টো করে ধরি। ধরার পরে দেখুন অর্ধেকটি ছাড়ায় না, তার মানে অনুমান করা যায় যে এই ট্রানজিস্টরটি অনেকটাই ভালো আছে, এই ট্রানজিস্টরটি খারাপ দেখাচ্ছে। এই ট্রানজিস্টরটি এখন আমরা খোলার পরে সেটাকে আমরা ফাইনাল মেপে আপনাদেরকে দেখাবো। ট্রানজিস্টরটি খুলে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এই ট্রানজিস্টরটি মিটার দিয়ে আবার মাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
আপনারা জানেন এই প্রান্তেরটা বেস পিএন, যেহেতু এটা পিএনপি ট্রানজিস্টর, এই ক্ষেত্রে আমি এখানে নেগেটিভ রডটা এখানে ধরলাম। ধরার পরে দেখুন মাঝের পিনটি শু করতেছে, এই যে প্রান্তের পিনটা সেটা অর্থাৎ মিটার পিনটা শু করতেছে না, কালেক্টর পিনটা বেস পিনের সাথে শু করতেছে। এখন যদি আমরা উল্টো করে মাপ দিই তাহলে কোনো শু করার কথাই না। উল্টো করে মাপ দিচ্ছি, দেখুন কোনো পিনে শু করে না, অর্থাৎ বেস পিন থেকে একটি পিন মিটার পিনটা কেটে গিয়েছে, অর্থাৎ দেখুন এখানে মিটারে কোনো শু করতেছে না। কালেক্টর পিনটা এখানে শু করতেছে, দেখুন মিটার অর্ধেকটা ছাড়িয়ে গেছে, কালেক্টর পিনটা শু করে, কিন্তু মিটার কোনো শু করে না। তার মানে এই ট্রানজিস্টরটি আমরা বুঝতে পারলাম যে 100% নষ্ট হয়ে গেছে। এখন আমরা একটি নতুন ট্রানজিস্টর এখানে নিব। নতুন একটি ট্রানজিস্টর আপনাদেরকে মেপে দেখাচ্ছি, এতে আপনারা যারা একদম নতুন আছেন বিজ্ঞানার তাদের জন্য উপকার হবে। ট্রানজিস্টর কীভাবে মাপতে হয় অনেকে আমাকে কমেন্ট করে এটা সাধারণত বুঝতে পারবেন। বেস পিনে নেগেটিভ ধরলাম, ধরার পরে এখানে কালেক্টর পিনে পজিটিভ ধরলাম, মিটার পিনেও পজিটিভ ধরলাম। ধরার পরে দেখুন মিটারটি শু করতেছে, হাফের উপরে শু করে। যদি উল্টো দিকে ধরি তাহলে শু করবে না, অর্থাৎ বোঝা গেল যে এই ট্রানজিস্টরটি ভালো আছে। এটি সাধারণত ডিজিটাল মিটার দিয়ে চেক করা যায়। এই যে দেখুন পিএনপি, এখানে দেখুন উপরেরটা পিএনপি ট্রানজিস্টর মাপার জন্য, নিচেরটা এনপিএন মাপার জন্য। এখন আমরা যদি এইভাবে ধরি তাহলেও কিন্তু ট্রানজিস্টরটি পরিমাপ করতে পারবো। সে বিষয়ে আমি আজকে যেতে যাচ্ছি না, কারণ ভিডিওটি অত্যাধিক লম্বা হয়ে যাবে, এই টিভির কাজটি করতে অনেক সময় লাগবে। এখন আমি আপনাদেরকে ট্রানজিস্টরটি লাগিয়ে দেখাচ্ছি। এখন আমি ট্রানজিস্টরটি যেভাবে ছিল ঠিক সেভাবেই লাগিয়ে নিতেছি। লাগিয়ে নেওয়ার পরে সঠিকভাবে সোল্ডার করে নেব। এখন ট্রানজিস্টরটি লাগিয়ে নিয়েছি, এখন আমরা আবার এটাকে লাইন দিব, দিয়ে চেক করব। এখন দেখা যাক ভোল্টেজের কী অবস্থা হয়। এখন আমরা সিরিজেই সংযোগ করে নিচ্ছি, দেখি কি হয়। এখন দেখুন এখানে 272 ভোল্টের মতো দেখাচ্ছে, অর্থাৎ ইনপুটে এখানে আগে দেখাচ্ছিল 50 ভোল্ট, অর্থাৎ সিরিজে বাতি যখন জ্বলে গিয়েছিল ভোল্টেজটা সিরিজ বাতি টেনে নিয়েছিল, তখন এখানে পৌঁছেছিল মাত্র 48 ভোল্টের মতো। এখন এখানে সরাসরি দেখুন 274 ভোল্ট এসেছে, কিন্তু এখান থেকে দেখি আউটপুটে কত ভোল্টেজ যা, আউটপুটে 105 ভোল্ট। এখন দেখুন আউটপুটে 105 ভোল্টের মতো দেখাচ্ছে, অর্থাৎ তার মানে এই ট্রানজিস্টরটি নষ্ট ছিল। এই ট্রানজিস্টরটি নষ্ট থাকার কারণে এখানে ভোল্টেজ এতটা বৃদ্ধি পেয়েছিল। আবার দেখুন এখানে দেখাচ্ছে 275, আর এখানে দেখাচ্ছে 105 ভোল্টের মতো। অর্থাৎ আপনাদেরকে আমি আগে অনেকবার বলেছি যে এই ধরনের কালার টিভি সাধারণত আমরা এখানে 110 ভোল্ট থেকে 250 ভোল্ট পর্যন্ত যদি আমরা এখানে সংযোগ দেই, অর্থাৎ এখানে আসে ইনপুট করা হয় 250 ভোল্ট পর্যন্ত, তাহলে আউটপুটে 90 থেকে 110 ভোল্টের মতো শো করবে। সেটা সম্ভব হয় সাধারণত। এই যে দেখুন এখানে একটি ভেরিয়েবল রেজিস্টার আছে, এই যে ভেরিয়েবল রেজিস্টারটা, এটাকে যদি ঘুরানো যায় তাহলে এখানে 90 থেকে 110 ভোল্ট পর্যন্ত বৃদ্ধি করা যায়। এটাকে যদি অত্যাধিক কমানো হয় তাহলে 90 ভোল্টের মতো আসবে, অত্যাধিক বাড়িয়ে দিলে 110 ভোল্টের মতো আসবে। তাহলে 90 ভোল্ট থেকে 110 ভোল্ট পর্যন্তই নর্মাল ভোল্ট ধরা হয়, অর্থাৎ 90 থেকে 110 ভোল্ট হলেই সার্কিটটি চলার উপযোগী। এখন এখানে যদি এরকম বৃদ্ধি পায়, এখানে দেখছিলেন আপনারা যখন 50 ভোল্ট সাপ্লাই ছিল এখানে, তখন এখানে সাপ্লাই ছিল
প্রায় কত 200-র উপরে প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছিল। এখন যদি আমি সরাসরি লাইনটা সিরিজ না দিয়ে সরাসরি লাইনটা দিতাম, তাহলে এখানে যেহেতু এখন 275-250 ভোল্টে আপনারা ধরেন 4 গুণ হলে এখানে আসতো প্রায় 1000 ভোল্টের মতো। তাহলে 1000 ভোল্ট এখানে শু করছিল অবশ্যই গ্রাহকের বাড়িতে। করাতে কি কি ক্ষতি হয়েছে এদিকে আমরা এখন সেটাকেই দেখব। এখন আমরা লাইনটি দিয়ে সেগুলোকেই দেখব। দেখুন আমরা এখন লাইন দিচ্ছি। লাইন দেওয়ার পরে যেহেতু সার্কিটটি এখন ওকে আছে, আমরা আবারও সিরিজে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন 105 ভোল্টের মতো এখানে আসছে। ফ্লাইব্যাগে 105 ভোল্ট যাইতেছে। ট্রানজিস্টার অর্থাৎ আউটপুট ট্রানজিস্টারে 105 ভোল্ট শো করতেছে। তার মানে সার্কিটটা রানিং হচ্ছে না। কারণ এইদিকে হয়তো আরও সমস্যা আছে। এখন আমি সমস্ত ভোল্টেজগুলি চেক করব। এখানে 8 ভোল্ট আসতেছে, এখানে 11 ভোল্ট, 110 ভোল্ট এখানে 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 23 ভোল্ট, সেটা হলো ভার্টিক্যাল সেকশনের জন্য। আর এখানে যে 11 ভোল্ট সেটা হলো এই যে সাউন্ড আইসির জন্য। এবং এখানে যে 8 ভোল্ট সেটা হলো 5 ভোল্ট 3 ভোল্টের জন্য। এখন আমরা দেখব এদিকে কোনো কি সমস্যা হয়ে গেছে। ভিডিওটি অত্যাধিক লম্বা হয়ে যাচ্ছে বন্ধুরা। এতক্ষণ ভিডিওটি দেখা অবশ্য আপনাদের হয়তো ধৈর্যর বাঁধ ভেঙে যেতে পারে। তার কারণে এই ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। এই সার্কিটটি নিয়ে দ্বিতীয় একটি ভিডিও তৈরি করব, সেটা দেখার আমন্ত্রণ রইল। এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন। এবং এই ধরনের ভিডিও যদি আপনারা আরও নিত্য নতুন ভিডিও পেতে চান, আপনারা জানেন আমি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি। এই ধরনের ভিডিও আপনারা পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।